এপিসোড 3 এর শুরুতেই দেখা যায় দ্য রিচ অঞ্চলে ম্যান্ডার নদীর তীরে গ্রিনপন্থী লর্ড অমন্ড হাইটাওয়ার এবং তার 15,000 সৈন্যের বাহিনী সেখানে অবস্থান করছে। কিন্তু হঠাৎ করেই তাদের সামনে হাজির হন ডেমন টারগারিয়ান। আর ডেমন একা ছিলেন না, তার সাথে আকাশ কাঁপিয়ে উড়ে বেড়াচ্ছিল আরো 3টা ড্রাগন, ডেমনের নিজের ক্যারাক্সিস, হিউ হ্যামারের বামাটার এন্ড উলফ হোয়াইটার সিলভারওয়িং। এত বড় ড্রাগন বাহিনীর সামনে অমন্ড হাইটাওয়ার বুঝতে পারেন যে যুদ্ধ করতে গেলে তার বাহিনী কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। তাই সে নিজের সৈন্যদের জীবন বাঁচাতে ডেমন টারগারিয়ানের সামনে হাঁটু কেড়ে বসেন এবং কুইন রেনেরিয়া টারগারিয়ানের অনুগত্য স্বীকার করেন। কিন্তু ডেমন এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। ডেমন অরমন্ডের কাছে একটা বড় দাবি করে বসেন। তিনি বলেন গ্রিন টিমের ভবিষ্যৎ এবং উত্তরাধিকার অর্থাৎ অ্যালিসেন্টের ছোট ছেলে প্রিন্স ডেরান টারগারিয়ানকে ডেমনের সাথে যেতে হবে। অরমন্ড নিরুপায় হয়ে একজন রূপালী চুলের অল্প বয়সী ছেলেকে ডেমনের হাতে তুলে দেন, অর্থাৎ ডেরান টারগারিয়ান হিসেবে ডেমনের হাতে এই অল্প বয়সী ছেলেকে তুলে দেন। কিন্তু এপিসোডের শেষের দিকে অবশ্য জানা যায় যে অরমন্ডের এটা একটা চাল ছিল। যে রূপালী ছেলেকে ডেমনের হাতে তুলে দিয়েছিল সেটা আসলে ডেরন ছিল না, সেটা একটা ইম্পোস্টার ছিল। যুদ্ধক্ষেত্রের এই দৃশ্যটার পরেই মূল ওপেনিং সিনে দেখানো হয় কিংস ল্যান্ডিং এর রেড ক্রিপ, যেখানে রানী রেনেরিয়া তার মৃত বাবা রাজা ভিসেরিয়াসের শোবার ঘরে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো মনে করতেছিল। কিন্তু সেখানেও সে শান্তি পায় না, কারণ ডেমন এসে তাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টা আফসোস করতে থাকেন যে কেন তিনি যুদ্ধক্ষেত্রে অরমন্ড হাইটাওয়ারের পুরো বাহিনীকে পুড়িয়ে মারলেন না। রেনেরিয়া এরপর ডেরনের সাথে কথা বলতে চাইলে সে আসলে কোনো কথাই বলে না। যত রকম ভাবে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে তুমি এগন সম্পর্কে কি জানো, তুমি এমন্ড সম্পর্কে কি জানো, এগন কোথায়, এমন্ড কোথায়, অরমন্ড কোনো প্ল্যান করেছে কিনা, সে কোনো অ্যান্সারই দিতেছিল, যার কারণে রেনেরিয়া বাধ্য হয়ে তাকে আবার জেলখানায় বন্দী করে। রেনেরা এরপরে জানতে পারে যে রাজকোষ সম্পূর্ণ খালি হয়ে গেছে, কারণ গ্রিন টিমের হিল্যান্ড ল্যানিস্টার আগেই সব সোনা লুকিয়ে ফেলেছে। রাজকীয় রাজ্যাভিষেকের টাকা না থাকায় রেনেরা বড় বড় লর্ডদের কাছ থেকে জোরপূর্বক কর আদায়ের নির্দেশ দেন। মেসেরিয়া তাকে মনে করিয়ে দেন যে সাধারণ মানুষ না খেয়ে মরছে, তাই এখন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করাটা ঠিক হবে না। সভার শুরুতেই গ্র্যান্ড মাস্টার অরওয়েল রেনেরা এবং তার হ্যান্ড লর্ড কর্লিস ভ্যালেরিয়ানের সামনে রাজকোষের প্রকৃত সত্য তুলে ধরেন। তিনি জানান টাইল্যান্ড ল্যানিস্টার শহর ছাড়ার আগেই রাজকীয় কোষাগারে সমস্ত সোনা এবং ধন সম্পদ লুকিয়ে গেছেন কোথাও। বর্তমানে সামান্য সোনা অবশিষ্ট আছে, তা দিয়ে বড়জোর 1 অথবা 2 সপ্তাহ সৈন্যদের বেতন দেওয়া যাবে। এই চরম সংকটের সময় রেনেরিয়া তার জেদের কারণে দাবি করেন যে তার রাজ্য অভিষেকের তাহলে কি হবে। তিনি বিশ্বাস করেন জনগণের মনে নিজের বৈধতা প্রতিষ্ঠা করতে হলে এই বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করাটা অত্যন্ত জরুরি। কিন্তু টাকা না থাকায় সে অত্যন্ত ক্ষোভে ফেটে ওঠেন। রেনেরা যখন রাজ্য অভিষেকের জন্য সমস্ত বড় বড় লর্ড এবং বংশের কাছে চিঠি পাঠানোর জন্য জোর জবরদস্তি করতে থাকেন, তখন মেসেরিয়া রেনেরিকে মনে করিয়ে দেন যে যুদ্ধের কারণে এবং রেনেরিয়ার নিজস্ব নৌ অবরোধের ফলে কিংস ল্যান্ডিং এ সাধারণ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, তারা অত্যন্ত ক্ষুধার্ত। এই অবস্থায় মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ব্যয়বহুল উৎসব করাটা ঠিক হবে না, এটা আরো জনগণের মনে ক্ষোভ সৃষ্টি করবে। তিনি জনগণের ক্ষোভকে শান্ত করার পরামর্শ দেন। ডেমন মাইসেরিয়ার এই কথায় প্রচন্ড বিরক্ত হন, কারণ রেনেরিয়া মাইসেরিয়াকে তার মিস্ট্রেস অফ হুইসপার্স বানিয়েছেন, যা ডেমন আগেও পছন্দ করেননি। ডেমন বলে যে যুদ্ধে সবাইকে কষ্ট পেতে হয়, ইন আ ওয়ার অল সাফার্স। ডেমনের কথায় যুক্তি ছিল, তারা ড্রাগনের ক্ষমতার জোরে এবং রাজকীয় অধিকারের কারণে শাসন করছেন, তাই সাধারণ মানুষ বা লর্ডরা কি ভাবলো তাতে কিছুই আসে যায় না, তারা যেটা চাইবেন সেটাই আইন। লর্ড কর্লিস এই পর্যায়ে চুপ থাকলেও রেনেরিয়ার অযৌক্তিক আর্থিক পরিকল্পনা তিনি সমালোচনা করেন। তিনি ও মাইসেরিয়া রেনেরিয়াকে পরামর্শ দেন এই মুহূর্তে রাজ্যাভিষেকের পেছনে অর্থ অপচয় না করে সেই টাকা দিয়ে জনগণকে খাওয়ানো উচিত এবং রাজ্যের বাণিজ্য সচল করা উচিত। কর্লিস রেনেরিয়াকে মনে করিয়ে দেন যে রাজকীয় মর্যাদা ড্রাগন বা উৎসব দিয়ে আসে না, বরং রাজ্যের স্থিতিশীলতা থেকে আসে। রেনেরিয়া এরপরে অত্যন্ত মানসিক চাপের মধ্যে পড়ে যান। তিনি বুঝতে পারেন যে সিংহাসন জয় করাটা যতটা সহজ ছিল, তার চাইতে খালি রাজকোষ এবং ক্ষুধার্ত রাজ্য শাসন এই কাজটা আরো বেশি কঠিন। রেনেরা কর আদায়ের নির্দেশটা বহাল রাখেন। রেনেরা যখন হেলেনা এবং অ্যালিসেন্টের কাছে আসেন, তখন হেলেনা রেনেরিয়াকে জেইসের মৃত্যুর জন্য সমবেদনা জানান। রেনেরা সরাসরি অ্যালিসেন্টকে চেপে ধরেন এবং জিজ্ঞেস করেন যে ল্যানিস্টাররা রাজকোষের সব সোনা কোথায় লুকিয়ে রেখেছেন। অ্যালিসেন্ট তখন কিছুটা ক্ষোভের সাথে সত্যটি স্বীকার করে বলেন যে ক্রিস্টন কোল, এইমন বা ল্যানিস্টাররা কেউই তাকে কখনো কোনো রাষ্ট্রীয় আর্থিক সিদ্ধান্ত জানাতো না। পুরুষটা সবসময় তাকে আড়ালে রাখ, তাই সোনা কোথায় আছে সেই ব্যাপারে তিনি আসলেই জানেন না। রেনেরা যখন বলেন যে গ্রিনদের তৈরি করা এই বিশৃঙ্খলা ও আর্থিক সংকটের মাঝে তিনি কিভাবে রাজ্য শাসন করবেন বুঝতে পারছেন না, তখন অ্যালিসেন্ট তাকে একজন অভিজ্ঞ রানী হিসেবে কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দেন। অ্যালিসেন্ট তখন তাকে বলে যে তুমি যদি একজন রানী হিসেবে শাসন করতেই চাও, তবে তোমার নিজের আবেগ এবং সত্তা টিকিয়ে রেখে তা কখনোই করতে পারবে না। সিংহাসনে বসার পর তোমার ভেতরের একটি মানবিক দরজা তোমাকে চিরতরে বন্ধ করে দিতে হবে, কঠোর না হলে এই লর্ডরা তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। রেনিরা অ্যালিসেন্টকে আশ্বস্ত করেন যে অরমন্ড হাইটাওয়ারের কাছ থেকে জিম্মি করে আনা প্রিন্স ডেরনকে রেনেরা কখনোই মারবে না, কারণ তিনি এগন অথবা এমন্ডের মতো কোনো ভুল করে নাই। এর বদলে ডেরনকে নাইট ওয়াচ এ পাঠিয়ে দেওয়া হবে, যাতে ডেরন রাজনীতি থেকে
থেকে দূরে চলে যায় কিন্তু বেঁচে থাকে। কিন্তু এমন্ড না আসা পর্যন্ত রানী এলিসেন্ট এবং হেলেনা এখান থেকে কোথাও যেতে পারবে না। তখন এলিসেন্ট বলে, তাহলে কি আমার ছেলের মৃত্যুর জন্য আমার অপেক্ষা করা উচিত? তুমি কি বলতে চাইছো? তখন রেনেরা আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। কিংস ল্যান্ডিং জয় করার পর রেনেরা যখন রেড কিপের বিশাল ক্ষমতার চাপ, খালি রাজকোষ এবং চারপাশের রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিলেন এবং মেসেরিয়ার সাথে করিডোর দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলেন, তখনই তিনি করিডোরের মধ্যে জেসেরিয়াসের মতো একটা অবিকল মানুষকে হেঁটে আসতে দেখেন। অর্থাৎ জেসের আকস্মিক মৃত্যু, গভীর শোক এবং অপরাধবোধ রেনেরাকে এখনো পেছু ছাড়েনি। এরপর রেনেরা যখন সেপ্টনকে অবিলম্বে রাজ্য অভিষেকের অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশ দেন, তখন সেপ্টন রেনেরাকে তা সরাসরি অস্বীকৃতি জানান। সেপ্টনের যুক্তি ছিল যে সপ্ত ঈশ্বর ধর্মীয় বিধান অনুযায়ী এগন এখনো রাজা হিসেবে আছেন, তো এগন জীবিত থাকা অবস্থায় অন্য কাউকে আবার অভিষিক্ত করা ঈশ্বরের চোখে পাপ। রেনেরা তখন প্রচন্ড ক্ষেপে যান এবং সেপ্টনকে মনে করিয়ে দেয় যে রাজকীয় সিংহাসনে এখন তিনিই বসে আছেন। ঈশ্বরের বিধান লর্ডদের তরবারির চাইতে শক্তিশালী নয়। যদি সেপ্টন তাকে রানী হিসেবে স্বীকৃতি না দেন, তবে তার পরিণতিও ভালো হবে না। সেপ্টন তখন রেনেরাকে সতর্ক করে বলেন, জোর করে মাথায় মুকুট পড়লেই কেউ প্রকৃত রানী বা রাজা হয়ে যায় না। কিংস ল্যান্ডিং এর সাধারণ মানুষের চরম ধার্মিক বিশ্বাসের মধ্যে দিয়ে যদি সেপ্টন রেনেরাকে আশীর্বাদ না করেন, তবে সাধারণ জনগণ রেনেরিয়াকে একজন অবৈধ শাসক হিসেবেই দেখবেন এবং তাদের মনে ক্ষোভ আরো বেড়ে যাবে। লর্ড কর্লিস ডিনারে রেনেরিকে আমন্ত্রণ জানান। ডিনারের এক পর্যায়ে লর্ড কর্লিস সবার সামনে, অর্থাৎ অ্যালেন এবং অ্যাডামের সামনে রেনেরিয়াকে বলেন অ্যালেন এবং অ্যাডাম আসলে তারই জারজ সন্তান। তিনি স্বীকার করেন তিনি আগে লোকলজ্জা এবং তার স্ত্রী রেনিসের সম্মানের কথা চিন্তা করে এদেরকে আড়াল করে রেখেছিলেন, কিন্তু তিনি এখন তার ভুল সংশোধন করে তার নিজের রক্ত হিসেবে তাদেরকে আপন করে নিতে চান। লর্ড কর্লিস রেনিয়ারের কাছে অনুরোধ করেন যে অ্যালেন এবং অ্যাডামকে যেন ভ্যালেরিয়ান হিসেবে বৈধতা দেওয়া হয়, যেন কর্লিসের মৃত্যুর পর অ্যালেন ড্রিফটমার্কের পরবর্তী লর্ড হতে পারেন। কর্লিস আরো বলেন যে তার দুই ছেলে রেনিরিয়ার জন্য বড় বড় অবদান রেখেছেন। অ্যালেন কর্লিসের প্রাণ বাঁচিয়েছেন, অ্যাডাম ড্রাগন রাইডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। রেনেরা এই অনুরোধ শুনে চরম অস্বস্তিতে পড়ে যান। তিনি কর্লিসের ছেলেদের অবদান স্বীকার করলেও সরাসরি তাদের বৈধতা দিতে অস্বীকৃতি জানান। রেনেরার যুক্তিটা এমন ছিল, তার নিজের ছেলেরা অর্থাৎ জেস, লুক, জফ্রি, যারা হারোইন স্ট্রং এর জারজ সন্তান ছিল, এই গুজব নিয়ে তারা সারা জীবন অনেক ভুগেছেন। এখন তিনি নিজের রাজত্বের শুরুতেই যদি জারজ সন্তানের বৈধতা দেওয়া শুরু করেন, তাহলে তার রাজ্য সংকট পড়বে, অর্থাৎ ভবিষ্যৎ উত্তরাধিকারী জফ্রির অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে। সবাই আবার তাকে নিয়ে সমালোচনা করবে। রেনেরা কর্লিসকে শান্ত করতে বলেন, হয়তো কোনো একদিন যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তখন আমি তোমার ইচ্ছা পূরণ করব। আয়রন থ্রোনে বসার পর রেনেরিয়া রাজ্যের সকল মানুষের থেকে জানতে পারে যে তারা কতটা খাদ্য সংকটে ভুগছে এবং কম্পারেটিভলি যারা ধনী মানুষ তারা খাদ্য গুদামজাত করে রাখছে। রেনেরিয়া এই কথা শুনে অত্যন্ত রেগে যায়। তারপর সে ডিনারে সেই ধনী মানুষগুলোকে আমন্ত্রণ জানায় যারা কিংস ল্যান্ডিং এর এবং আশেপাশের বড় বড় স্ট্যাটাসের মানুষ ছিল। তাদেরকে ডিনারে আমন্ত্রণ জানিয়ে রেনেরা ডিনারে তাদেরকে ইঁদুর খাওয়ানোর ব্যবস্থা করে, অর্থাৎ ডিনারে তাদেরকে ইঁদুরের খাবার পরিবেশন করে। তারপর জানতে পারি যে রেনেরা আসলে এই ধনী মানুষদের আমন্ত্রণ দিয়েছিল যাতে তারা যে খাবারগুলো লুকিয়ে রেখেছিল বা গুদামজাত করে রেখেছিল সেগুলা সৈন্যরা কোনোভাবে উদ্ধার করতে পারে। তো রেনেরা তাই করে, যারা এক্সট্রা খাবার জমিয়ে রেখেছিল তাদের সব খাবার রেনেরা উদ্ধার করে এবং পরবর্তীতে সে এগুলো মানুষদের মধ্যে বিতরণ করে দেয়। রেনেরা ডেমনকে একটা দায়িত্ব দেয়। রেনেরা ডেমনকে জানায় যে সে ভেল অফ এরেতে যাবে, লেডি জেনের কাছ থেকে সে কিছু অস্ত্রশস্ত্র কালেক্ট করবে এবং আসার পথে যদি সে কোথাও সোনা পায় তাহলে সে যেন রাজ্যের জন্য সোনা নিয়ে আসে। তাছাড়া তার রাজ্য শুধু নামের রাজ্য হবে, কাজের কোনো রাজ্য হবে না। তখন ডেমন রেনেরাকে বলে, তুমি এখনো নিজেকে চিনতে পারছো না, তুমি এত দূর চলে এসেছো তাও তুমি এখন নিজেকে চিনতে পারছো না। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ, আমরা যে কোনো রাজ্যকে লুট করতে পারবো বা যে কোনো রাজ্য আমাদের উপর মাথা নত করবে, আমরা চাইলে যে কোনো রাজ্য থেকে কর আদায় করতে পারবো। তখন রেনেরা ডেমনকে বলে, তোমার কি আমাদের লুটেরা মনে হয়? তখন ডেমন রেনেরাকে বলে, আমরা লুটেরা না হলেও আমরা সর্বশ্রেষ্ঠ, ওল্ড ভ্যালেরিয়ার স্বপ্ন থেকে আমাদের জন্ম। ডেমন রেনেরার সাথে কথা বলে সে লেডি জেনের কাছে রওনা শুরু করে এবং রেনেরাকে বলে যায়, তুমি এখনো প্রিন্স ডেরনকে হত্যা করনি। ডেমন এবং রেনেরা ড্রাগন সিডদের সম্মানিত করে, অর্থাৎ আলফকে দ্য হোয়াইট নামে পরিচিত করে, হিউকে দ্য হামার নামে পরিচিত করে এবং অ্যাডামকে অ্যাডাম অফ হাল নামে পরিচিত করে। এরপর লর্ড কর্লিসের সাথে রেনেরার কথোপকথন হয়। লর্ড কর্লিস তার সন্তানদের সম্মানিত করতে বলে, অর্থাৎ তার সন্তানদের নাম দিতে বলে। তখন রেনেরা রাজ্যের সকল সমস্যার কথা বলে এখন এটা সম্ভব না। তখন লর্ড কর্লিস অত্যন্ত রেগে যায়। তখন সে কঠোর ভাষায় রেনেরাকে বলে যে আমি জানতাম তোমার 3 সন্তান জারজ সন্তান, তখনও আমি জেনে শুনে তাদেরকে বুকে আগলিয়ে নিয়েছি। এখন যখন আমার সময় এসেছে তখন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। আমি তোমার জন্য সবকিছু হারিয়েছি, আমার দুর্গ সহ সবকিছু হারিয়েছি। কর্লিস আরো বলে যে প্রিন্স জেসেরিয়াস বিনা বাপে মরে গেছে, তো আমাকে পরিষ্কার করে রিজন বলুন কি জন্য আপনার ছেলেদের যে অধিকার
অধিকার ছিল আমার ছেলেদের সেই অধিকার নাই। রেনেরা তখন অত্যন্ত আশ্চর্যিত হয় এবং থমকে যায় সেখানে। এরপর রেনেরা অ্যালিসেন্টকে নিয়ে ডেরনের সাথে দেখা করতে যায়, অর্থাৎ অ্যালিসেন্টের সাথে দেখা করিয়া তারপর ডেরনকে অন্য কোথাও পাঠিয়ে দিবে। কিন্তু যখনই অ্যালিসেন্টের সাথে ডেরনের দেখা হয় তখন অ্যালিসেন্ট এটা বুঝতে পারে যে এটা ডেরন না। তখন রেনেরিয়াও এটা বোঝা যায় এবং সে বুঝতে পারে যে অরমুন্ড তাদের সাথে ধোঁকাবাজি করেছে। এরপরে ড্রাগন কিপারদের প্রধানকে দেখা যায়। তিনি আহত অবস্থায় রেনেরিয়ার কাছে আসেন। রেনেরিয়াকে জানায় যে অরমুন্ড হাই টাওয়ারের নেতৃত্বাধীন গ্রিন বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর টাম্বলটনকে দখল করেছেন। তারা শহরের রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে এবং সেখানকার মানুষদের জিম্মি করে রেখেছে। রেনেরা যখন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে এটা কি ইয়াং ড্রাগন ছিল, অর্থাৎ প্রিন্স ডেরনের ড্রাগন ছিল কিনা, তখন ড্রাগন কিপার তাকে জানান যে গ্রিনরা ড্রাগনটিকে নিয়ে শহরের ফটকের মধ্যে প্রবেশ করেছে অলরেডি। ড্রাগন কিপার রক্তাক্ত এবং আহত অবস্থায় কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে এসেছে। রেনেরিয়া তখন ড্রাগান্বিত হয়ে বলে আমি সবাইকে পুড়িয়ে দিব। তখন ড্রাগন কিপার তাকে বলে যে তাদের পোড়ানোর উছিলায় তুমি তোমার নিজের মানুষদেরও পুড়িয়ে ফেলবে। তারা আপনার প্রতি বিশ্বাস নিয়ে অপেক্ষা করছে। এরপরে এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়।